আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনাকে ঘিরে উভয় পক্ষের বক্তব্যে নতুন করে মতপার্থক্য দেখা দিয়েছে। চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে 60 দিনের সময়সীমার মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে, তবে পারমাণবিক তদারকি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুই দেশের অবস্থান এখনও ভিন্ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে ইরান হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল বা শুল্ক আরোপ করতে পারবে না এবং আন্তর্জাতিক নৌ চলাচল অবাধ রাখতে হবে। অন্যদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান সর্বোচ্চ মাত্রার আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও নজরদারির বিষয়ে সম্মত হয়েছে এবং পারমাণবিক পরিদর্শকদের ফিরে আসার পথ খুলে দেবে। তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, বিদেশি পরিদর্শকদের প্রত্যাবর্তনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সম্মতি দেওয়া হয়নি। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন, দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ এবং এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অন্তর্ভুক্ত নয়। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আপোষ করবে না এবং আলোচনার বিষয়বস্তু শুধুমাত্র পারমাণবিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়েই সীমাবদ্ধ থাকবে। এদিকে পরস্পর বিরোধী বক্তব্যের মধ্যেও উভয় দেশ কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং মধ্যস্থতাকারীদের সহায়তায় নির্ধারিত সময়ের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, জার্মান ভিত্তিক লুফথানসা গ্রুপ ইরানে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে লুফথানসা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে তেহরানের বাইরে অবস্থিত ইমাম খোমেনি এয়ারপোর্ট সিটির প্রধান নির্বাহী কর্মকর্তার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে লুফথানসা কর্তৃপক্ষ ইরানের সঙ্গে বিমান যোগাযোগ পুনঃস্থাপনের প্রস্তুতির ইঙ্গিত দেয়। ইউরোপের অন্যতম বৃহৎ এভিয়েশন গ্রুপ লুফথানসা, যার অধীনে লুফথানসা ছাড়াও ইউরোউইংস, ITA এয়ারওয়েজ, অস্ট্রিয়ান এয়ারলাইন্স সহ আরও কয়েকটি এয়ারলাইন্স পরিচালিত হয়। আঞ্চলিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে সীমিত হয়ে পড়া বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করতে চলতি বছরের এপ্রিল থেকে পদক্ষেপ নিতে শুরু করে ইরান। প্রথমে দেশটির পূর্বাঞ্চলের আকাশসীমা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত করা হয় এবং পরে চলতি মাসে পশ্চিমাঞ্চল সহ পুরো দেশের আকাশসীমা 24 ঘন্টা ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়। গত 25 এপ্রিল থেকে ধাপে ধাপে আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় চালু হয়। শুরুতে 8টি এয়ারলাইন 15টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করে। এসব গন্তব্যের মধ্যে সৌদি আরব, তুরস্ক, ওমান, চীন ও রাশিয়ার বিভিন্ন শহর অন্তর্ভুক্ত ছিল। ইরানের বেসামরিক বিমান চলাচল খাতের কর্মকর্তারা আশা করছেন, ইউরোপের বৃহৎ বিমান সংস্থাগুলোর প্রত্যাবর্তনের মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ আরও সম্প্রসারিত হবে এবং দেশটির আকাশপথে যাত্রী ও বাণিজ্যিক পরিবহন কার্যক্রম নতুন গতি পাবে। লুফথানসার সম্ভাব্য প্রত্যাবর্তনকে আন্তর্জাতিক বিমান যোগাযোগ স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দক্ষিণ লেবাননের কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য একটি পরীক্ষামূলক বা পাইলট কর্মসূচির প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত 8 ঘণ্টাব্যাপী বৈঠককে ইসরায়েলের রাষ্ট্রদূত প্রকাশ্যে ব্যর্থ বা ট্রেন রেক হিসেবে বর্ণনা করলেও ইসরায়েলি সামরিক রেডিও জানিয়েছে যে আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক এবং আংশিক প্রত্যাহার নিয়ে অগ্রগতি হয়েছে। মার্কিন প্রস্তাব অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সরে গেলে সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন হবে এবং তারা নিশ্চিত করবে যে ওইসব অঞ্চলে হিজবুল্লাহর কোনো উপস্থিতি থাকবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইসরায়েল লেবাননে তার সামরিক অভিযান আরও বিস্তৃত করে এবং নাবাতিয়ে অঞ্চলের কাছে লিতানি নদীর ওপারের এলাকাগুলো দখলে নেয়, যা বর্তমানে দুই পক্ষের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এসব এলাকা মূলত ইসরায়েলি বাহিনীর প্রাথমিক নিয়ন্ত্রণাধীন অঞ্চলের বাইরের অংশ হলেও ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত কারণে এসব অঞ্চল দখল করা হয়েছিল এবং ভবিষ্যতে সমঝোতার অংশ হিসেবে সেগুলো থেকে প্রত্যাহারের সম্ভাবনাও বিবেচনায় রাখা হয়েছে। এখনও কোনো চূড়ান্ত অগ্রগতি বা সমঝোতা হয়নি, তবে উভয় পক্ষের মধ্যে একটি সম্ভাব্য পথরেখা তৈরি হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একই সঙ্গে ইসরায়েল ইরান ও লেবানন ইস্যুকে আলাদা রাখতে চায়, যাতে তেহরানের সঙ্গে সম্পর্কের পরিবর্তন লেবানন সীমান্তে নিরাপত্তা ও রাজনৈতিক সমীকরণকে সরাসরি প্রভাবিত না করে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, রমজান যুদ্ধ প্রমাণ করেছে যে অঞ্চলের বাইরে থেকে আসা শক্তিগুলো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে না, বরং তারাই অনিরাপত্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে ওআইসি সদস্য দেশগুলোর পার্লামেন্টারি ইউনিয়নের 20তম অধিবেশনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। গালিবাফ বলেন, এই সম্মেলন ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যার মাধ্যমে রমজান যুদ্ধের ফলে সৃষ্ট পরিবর্তন এবং এর আঞ্চলিক প্রভাব সম্পর্কে মুসলিম বিশ্বের আইন প্রণেতাদের অবহিত করা সম্ভব হবে। তিনি বলেন, অতীতে এমন একটি ধারণা ছিল যে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আগত শক্তি ও দেশগুলো এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম, কিন্তু রমজান যুদ্ধের পর এটি স্পষ্ট হয়ে গেছে যে তারা শুধু নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থই নয়, বরং নিজেরাই অস্থিতিশীলতার উৎসে পরিণত হয়েছে। এই নতুন বাস্তবতা ও দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গালিবাফ জানান, সফরকালে আজারবাইজানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আলোচনার অন্যতম বিষয় হবে। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় গালিবাফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় তিনি ইরানের আলোচক দলের নেতৃত্ব দেন, যার ফলস্বরূপ 18 জুন যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া চলতি সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত পরবর্তী বৈঠকেও তিনি অংশ নেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার অংশ ছিল না এবং ইসলামাবাদের মধ্যস্থতায় সম্পাদিত সমঝোতা স্মারকেও এ বিষয়ে কোনো উল্লেখ ছিল না। মঙ্গলবার ইসলামাবাদে সফররত ইরানি প্রতিনিধি দলের প্রধান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক এবং পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষ্য, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনায় কোনো প্রশ্নই ওঠেনি এবং এ বিষয়ে কোনো ধরনের সন্দেহ বা দ্বিধার অবকাশ নেই। এ সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান তেহরান ও ইসলামাবাদের সম্পর্কের গভীরতার কথা তুলে ধরে বলেন, পাকিস্তান শুধু প্রতিবেশী নয়, বরং বহুদিনের আস্থা, সদিচ্ছা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা এক ঘনিষ্ঠ অংশীদার। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহ দুই দেশের সম্পর্কের দৃঢ়তা আরও স্পষ্ট করেছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা, উত্তেজনা প্রশমন এবং সংলাপকে এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে ইরানি প্রেসিডেন্ট বলেন, ইসলামাবাদের দৃষ্টিভঙ্গি দায়িত্বশীল ও দূরদর্শী। তিনি জোর দিয়ে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আলোচনার বিষয় নয় এবং ভবিষ্যতেও তা আলোচনায় আসবে না। তার মতে দেশের প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অপরিহার্য। পেজেশকিয়ান বলেন, আত্মরক্ষার জন্য আমাদের ক্ষেপণাস্ত্র না থাকলে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল গাজার মতোই ইরানকে ধ্বংস করে দিত এবং শিশু, বৃদ্ধ কাউকেই রেহাই দিত না। তিনি আরও অভিযোগ করেন, মানবাধিকার প্রশ্নে পশ্চিমা দেশগুলো দ্বৈত মানদণ্ড অনুসরণ করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে একই বিষয়ে ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।